শুভ সকাল, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতনে। আজ আমরা কথা বলবো স্বাস্থ্য খাত সংস্কার বিষয়ে বিভিন্ন সুপারিশমালা সম্পর্কিত, বিশেষ করে ওষুধ নিয়ে আমরা কথা বলবো। আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন ডক্টর সৈয়দ আব্দুল হামিদ, অধ্যাপক স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং অধ্যাপক ডক্টর চৌধুরী মাহমুদ হাসান, সাবেক পরিচালক ওষুধ প্রশাসন ও সাবেক ডিন ফার্মেসি অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে স্যার আমাদের স্টুডিওতে স্বাগত। আমরা সবাই জানি যে ওষুধ আসলে অত্যন্ত অত্যাবশ্যকীয় চিকিৎসার জন্য খুবই প্রয়োজনীয়। আসলে স্যার ওষুধ বলতে কি বোঝায়? অসুস্থ হলে যা খাওয়া হয় সেটা হচ্ছে ওষুধ, সিম্পল। আর মেডিসিনের যদি আমরা সায়েন্টিফিক টার্মিনোলজি বলি, তাহলে মেডিসিন হচ্ছে একটা কেমিক্যাল সাবস্টেন্সেস যেটার মূল কাজটা হচ্ছে ইউজ ফর দ্য, আমরা বলি যে এটা একটা হচ্ছে ফর কিউর, for prevention, for control and for diagnosis by broad based definition. তো এই সাবস্টেন্স একটা কেমিক্যাল সাবস্টেন্সেস, এটা ন্যাচারাল সোর্স, সিনথেটিক, সেমিসিনথেটিক যাই হোক না কেন, মূল টার্গেট হচ্ছে ডিজিজের এগেনস্টে সেটা কিউর করতে পারে। দের সাম কিউরেটিভ ড্রাগ, যেমন প্যারাসিটামল ব্যথা কমে গেল, তুমি তো ডাক্তার ভালো জানো। আরেকটা হচ্ছে কন্ট্রোল, ডায়াবেটিস, প্রেশার, এগুলো কন্ট্রোল ড্রাগ। আর হচ্ছে প্রিভেন্টিভ, অল দ্য ভ্যাকসিনস আর প্রিভেন্টিভ ড্রাগ। আর ডায়াগনোসিসকেও আমরা বলি যে এটা is also defined as a drug. Diagnosis মানে হচ্ছে ডায়াগনস্টিক এজেন্টস ফর এমআরআই, সিটি স্ক্যান, এগুলো যে ব্যবহার করা হয়, যেগুলি আমাদের ইন্টারভেনাস অথবা আমাদের বডিতে পুশ করে, সেগুলিকে কন্ট্রাস্ট মিডিয়াকে আমরা ইট ইজ ডিফাইন্ড অ্যাজ এ ড্রাগ এবং ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আন্ডারে কন্ট্রোল করা হয়। ধন্যবাদ স্যার। অধ্যাপক হামিদ, আপনার কাছে যেটা প্রশ্ন হলো যে আমরা শুনেছি বা জানি বিভিন্ন সময় তথ্য উপাত্ত থেকে যে আউট অফ দ্য পকেট এক্সপেন্ডিচারের কথা বলা হয়। এটা খুব আলোচনা, বাংলাদেশে দীর্ঘদিন থেকে আলোচনা চলছে। আমরা বাংলাদেশে গবেষণা দেখি, গবেষণার ফল দিয়ে কার্যকারিতা দেখি না, কোনো ইমপ্লিমেন্টেশন, ভাগ্যের পরিবর্তন কোনো কিছুই আমরা আসলে দেখি না, কিন্তু আমরা শুধু গবেষণার ফলাফল দেখি। তো এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, গবেষণা তো করা হয়, সেই গবেষণার ফাইন্ডিংসটাকে পলিসিতে ট্রান্সলেটেড হবে, পলিসি তৈরি হবে এবং সেই পলিসিটা ইমপ্লিমেন্ট হবে। মানে তিনটা ধাপ। আমি গবেষণা তৈরি করে এভিডেন্স তৈরি করলাম, এভিডেন্স করছি কেন? পলিসি তৈরি করার জন্য, এবং তারপরে সেই পলিসিটা ইমপ্লিমেন্ট হলে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। কিন্তু আমাদের প্রথমটা হয়, কিছুটা হয়, এই যে যেটা বললেন যে আউট অফ পকেট পেমেন্ট অনেক বেশি, তার মানে এটা একটা এভিডেন্স তৈরি জেনারেট হচ্ছে, কিন্তু ওটা দিয়ে যে আমরা পলিসি তৈরি করব সেটা হয় না। সেই জায়গাটাই হচ্ছে যে আমাদের প্রবলেম। এবং তারপরে কোনো ক্ষেত্রে পলিসি তৈরি হলেও সেটার ইমপ্লিমেন্টেশনের মুখ দেখে না। যদিও কোনোটা ইমপ্লিমেন্টে হয়, তাহলে সেটা প্রপারলি ইমপ্লিমেন্টেশন হয় না, কারণ প্রপারলি ইমপ্লিমেন্টেশন হওয়ার জন্য যে রিসোর্স দরকার সেই রিসোর্সও থাকে না এবং মেকানিজমটাও ঠিকমতো থাকে না, ফলে জাতি কাঙ্ক্ষিত আউটকাম সেখান থেকে পায় না। যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার, এটা কত পার্সেন্ট, আমাদের দেশে কত, অন্যান্য দেশে কত, এবং আমাদের দেশে এটার পরিবর্তনের জন্য কি করণীয় এবং কি কারণে আউট অফ এক্সপেন্ডিচার এত বেশি, কিভাবে কমানো যায়? দেখুন, আজকে যেহেতু ওষুধ নিয়ে আলোচনা হচ্ছে, সো আউট অফ পকেট পেমেন্ট আমাদের কনটেক্সটে সরকারি হিসাব মতে যেটা বলে 2000 সালে সরকারের যে পরিসংখ্যান, সেটা হলো 68.5, তার মানে রাউন্ড করলে এটা 69% আসে। যদি ওয়ার্ল্ড ব্যাংক বা অন্যান্য হিসাব যেটা বলে সেটা হলো 73%। কিন্তু সরকারি হিসাব আবারও বলছে যে এই 69% যে আউট অফ পকেট পেমেন্ট, এর প্রায় 64% ব্যয় হয় ওষুধের জন্য। তার মানে যদি আউট অফ পকেট পেমেন্ট কমাতে হয়, তাহলে ওষুধের ব্যয় কন্ট্রোলে নিয়ে আসতে হবে। কোশ্চেন যেটা, সেটা হলো ওষুধের ব্যয় কীভাবে কন্ট্রোলে নিয়ে আসা যায়। মানে এখানে কি আমরা ওষুধ রেশনালি ইউজ করছি, নাকি দ্যাট মিনস আমরা কি ওষুধ বেশি কনজিউম করছি, নাকি ওষুধের আমাদের এখানে প্রাইস বেশি, যে কারণে ওষুধের জন্য ব্যয় বেশি হচ্ছে। আমি যেটা বলবো সেটা হলো যে প্রথমটা, যে ওষুধ এখানে ইরেশনালি ইউজ করছে। কেন ইরেশনালি ইউজ করছে? সেটা হলো যে ওষুধের প্রোডাকশান এখানে থাকাতে ওষুধের বিপণন আছে, প্রচুর ফার্মেসি আছে, যেখানে গেলে আমরা বিনা প্রেসক্রিপশানে, উইদাউট এনি নিয়ন্ত্রণ আমরা ওষুধ কিনে নিয়ে আসতে পারি। সো ওষুধ প্রয়োজনের তুলনায় আমরা বেশি সেলফ মেডিকেশন করি, ফার্মেসির দোকানদার আমাদেরকে ওষুধ দেয়, এবং কোয়ালিফাইড গ্র্যাজুয়েট যারা আছে তারাও যে তাদের প্রেসক্রিপশানে যে অনেক সময়
ওষুধের বাহুল্য থাকে না সেটাও কিন্তু না, সেখানে ইরেশনাল প্রেসক্রিপশনের বাহুল্য দেখা যায়। তাহলে এই সমস্ত যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা বেশি ওষুধ কনজিউম করছি। আমরা যদি প্রাইসের কথা ধরি, প্রাইস আমাদের কম্পারেটিভলি ইন্ডিয়া বা সাউথ এশিয়ান কান্ট্রিগুলোর তুলনায় ওষুধের প্রাইস কিন্তু কম্পারেটিভলি খুব বেশি ডিফারেন্স নাই। তবে যদি আমরা কোয়ালিটি প্যারামিটারটা ধরি, যে ইন্ডিয়ান ওষুধগুলো যেরকম একটা বায়োইকুইভ্যালেন্স টেস্ট করে ওরা মার্কেটে ছাড়ে, আমরা এটা করি না। সেই হিসেবে আমাদের ওষুধের দাম ইন্ডিয়ার কাছাকাছি, বায়োইকুইভ্যালেন্সটা করলে আমরা পুরোপুরি কম্পেয়ার করতে পারতাম। তারপরে আমি যেটা বলবো যে আমাদের আসলে আউট অফ পকেট পেমেন্ট হচ্ছে যে আমরা যে পরিমাণ ওষুধ আমরা কনজিউম করার কথা তার থেকে বেশি পরিমাণ ওষুধ কনজিউম করছি। অনেক ধন্যবাদ আপনাকে স্যার। এই যে আলোচনাটা শুরু হলো এখন, যে ওষুধের দেখা যাচ্ছে যে আমাদের চিকিৎসা করতে গিয়ে অনেক ওষুধ লাগছে এবং ওষুধের মানে একটা আউট অফ এক্সপেন্ডিচার একটা বড় অংশ হলো 64%ই হলো, আরও বেশি হয়তো কেউ কেউ বলে 70%ও, যে আসলে এটা হলো পুরো চিকিৎসার একটা বড় অংশ এবং এটা 1/3-এরও বেশি, অনেক কিন্তু 2/3-এরও বেশি। তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা যতখানি জানি এটা এসেনশিয়াল ড্রাগ একটা তালিকা প্রণয়ন করা হয়, সারা পৃথিবীতে আছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা তালিকা প্রণয়ন করে দিয়েছে। বাংলাদেশে এসেনশিয়াল ড্রাগের তালিকার সর্বশেষ পরিস্থিতি কি? আমি যখন ড্রাগে ছিলাম তখন প্রায় 300 কয়টি ড্রাগ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন করেছে, পৃথিবীর সব দেশে করেনি। উন্নত বিশ্বে কোনো এসেনশিয়াল ড্রাগ বলে কোনো শব্দ নাই, এগুলো শুধুমাত্র লিস্ট ডেভেলপিং কান্ট্রিজ আর ডেভেলপিং কান্ট্রিজে গরিব দেশের জন্য প্রদান ছিল। পরবর্তী পর্যায়ে ওইটা প্রাইস নিয়ে সমস্যা ছিল, কারণ আমরা যখন প্রথমে ড্রাগ পলিসি করা হয়েছে 1982-তে, তখন এটা একটা সম্ভবত 300 সামথিং একটা ছিল লিস্ট। তো লিস্ট তো অবশ্যই আপডেট করতে হবে, কারণ তখনকার লিস্ট তো তখনকার ডিজিজ প্যাটার্ন তো এখন তো এক নয়। 82 তো প্রায় মোর দেন 40 ইয়ার্স হয়েছে। পরবর্তী পর্যায়ে একটা প্রবলেম ছিল, সেগুলো সবগুলো এমআরপি ছিল, ওই অর্ডিন্যান্সের মধ্যে ওগুলো এমআরপির মধ্যে ছিল। এমআরপি কি? এমআরপি হচ্ছে তোমার ফিক্সড প্রাইস, মানে আমাদের ম্যাক্সিমাম রিটেল প্রাইস বলে আমরা। তো রিটেল প্রাইসে এমআরপি দিয়ে ওষুধ চলতো। এমআরপি দিয়ে সমস্যা হচ্ছে যে ওষুধটা ভালো কোয়ালিটি ওষুধ এমআরপি দিলে তৈরি করার সমস্যার জন্য যে এখন যত বেশি আধুনিকরণ হচ্ছে, যত আমরা এখন তো ফার্মাসি ইন্ডাস্ট্রি অনেক ডেভেলপড, মেশিনারিজ থেকে শুরু করে জিএমপি কমপ্লায়েন্স, তারপর আমাদের অ্যাসেপটিক, তারপর অথবা আমরা এইচব্যাক সিস্টেম, ভেরি কস্টলি। তো দেখা যাচ্ছে এমআরপি যে আমি নির্দিষ্ট করে দিই, তখন দেখা যাচ্ছে খুবই ভালো যারা ওষুধ তৈরি করে তার মার্জিন কম থাকে, অত তার লুজার, অত ভালো ওষুধটা তৈরি করতে পারে না, পড়লেও সেটা তার লাভজনক হয় না। তো টোটাল কনটেক্সটে এটা পাবলিক সাফার করে। সেইটার প্রেক্ষিতে 1994 আমি যখন 93-তে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের ডাইরেক্টর হলাম, তখন তো ডিজি ছিল না, ডাইরেক্টর ডিজি ইকুইভ্যালেন্ট পোস্ট। তখন এটা আমরা একটা ডিকন্ট্রোল করলাম, যেহেতু অধ্যাদেশে ছিল যে এটা মেবি দি প্রাইস মেবি, অতএব এটা শেল বলে না, শেল না বলতে এটার মধ্যে অপশন ছিল আমরা প্রাইসটা ডিকন্ট্রোল করতে পারি। তবে যেহেতু এটা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অনুমোদন নেওয়ার দরকার ছিল, সেজন্য এটা ওই প্রাইসটা আমরা অনুমোদন দিতাম, কিন্তু প্রাইসটা ঠিক করতো ফার্মাসি ইন্ডাস্ট্রিগুলি। ওইটাকে আমরা নাম দিয়েছি ইন্ডিকেটিভ প্রাইস। ইন্ডিকেটিভ প্রাইস দেওয়ার একটা মূল উদ্দেশ্য ছিল এটাই, যে বড় বড় কোম্পানি, ভালো কোম্পানিগুলো বাংলাদেশে তাই জন্য 98% বাংলাদেশ ওষুধ তৈরি করে, আমরা অনলি 2% বাইরে থেকে। এটা একটা বিশাল অগ্রগতি। আমরা এই সেক্টর মানে এত ডেভেলপ কোনো সেক্টর বাংলাদেশে নেই, মানে আমাদের দেশের যে ডেভেলপ অন্য সেক্টরের তুলনায় ফার্মাসিউটিক্যাল সেক্টর ইজ ভেরি মাচ ডেভেলপড। তো সেই জন্য ওইটা তোমার ডিকন্ট্রোল করা হলো এবং একটা কনসেপ্ট দেওয়া হলো যে মার্কেট উইল ডিটারমিন দ্য প্রাইস। এখন আমি ইচ্ছা মতো আমি একটা ওষুধের দাম 500 টাকা নিলাম, একটা ইঞ্জেকশনের দাম, আরেকজনে বললো 200 টাকা, আরেকজন 1000 টাকা, দেখা যায় চলবে না, সঙ্গত কারণে একটা প্রাইস স্ট্যাটিক থাকবে। সেটা মোটামুটি হয়েছে। এটা পরে বিভিন্ন সময় তারা স্টাডি করে দেখেছে যে এটা দেওয়াতে ওষুধের দাম খুব বেশি বাড়েনি, মোটামুটি একটা কম্পিটিশনের জন্য একটা মাঝামাঝি পর্যায়ে ছিল। তো এইটা হচ্ছে মূল রিজন কেন আমরা ইন্ডিকেটিভ প্রাইসে আসলাম। হামিদ ভাই, আমি যতক্ষণই মনে পড়ে আর কি, আপনি খুব সম্ভবত এসেনশিয়াল ড্রাগের সাথে এই সাম্প্রতিক সময় মন্ত্রণালয় যে কাজ করেছে, কাজের সাথে কিছুটা সংযুক্ত ছিলেন। আমরা এবার কতটা এসেনশিয়াল ড্রাগের তালিকা করেছি, কতটা ড্রাগের তালিকা করেছি এবং সেটা কোন পর্যায়ে আছে, এটা কি অনুমোদিত হয়েছে এবং এটা নিয়ে কী হচ্ছে, সে সর্বশেষ কী পরিস্থিতি? দেখুন, আমাদের এখন যে প্রধান উপদেষ্টার যে বিশেষ সহকারী আছে, উনি যখন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির ভিসি ছিলেন, তখন সাইদুর রহমান ভাই, উনি একটা তালিকা তৈরি করার চেষ্টা করেছিলেন, একটা ছোট্ট কমিটি করা হয়েছিল, সেই কমিটিতে আমার নাম ছিল আর কি। তো সেটা আর আমার সংখ্যাটা মনে নাই, তবে নিশ্চয়ই এটা এক্সটেন্ডেড একটা লিস্ট হবে, যেহেতু
স্যার বললেন আগের লিস্টটা 300 ছিল, তো এক্সটেন্ডেড একটা লিস্ট হবে। তো সেটা আমার মনে হয় সামনের দিকে এগোয় নাই। এটা নিয়ে আমার যেটা মনে পড়ে সেটা হচ্ছে যে ফার্মাসিউটিক্যাল মালিকদেরকে নিয়েও একটা মিটিং করা হয়েছিল, এবং আপনাদের কমিশন যে বিল্ডিংয়ে ছিল সেই বিল্ডিংয়ে একটা মিটিং হয়েছিল। ওই মিটিংয়ে আমার থাকার সুযোগ হয়েছিল, কিন্তু তারপরের প্রোগ্রেসগুলো আমাদের পাশের রুমটাতে, রাইট, তারপরের প্রোগ্রেসগুলো আমার জানা নাই। সো আমার মনে হয় না যে এটা খুব বেশি সামনের দিকে এগিয়েছে। তাহলে এগুলো আমরা হয়তো আমরা যে আলোচনাগুলো করছি যে স্বাস্থ্যখাত সংস্কার কমিশন কিন্তু এই ধরনের প্রস্তাবনাতে গিয়েছে যে এসেনশিয়াল ড্রাগের তালিকা প্রণয়ন এবং এটা দ্রুততার সাথে করা, এবং সেখানে যতখানি, কারণ বিকজ আপনারা সবাই বুঝতে পারছি যে 2/3 আমাদের অর্থ খরচ হচ্ছে, চিকিৎসার ব্যয় খরচ হচ্ছে ওষুধে। আমরা যদি এটা কমিয়ে নিয়ে আসতে পারতাম তাহলে কিন্তু আমাদের একটা বিশাল সাশ্রয় হয়ে যেত, কিন্তু আমরা এখন পর্যন্ত তালিকাটা সম্পূর্ণ করতে পারিনি। এটা কিন্তু আমাদের জন্য জরুরিভাবে করা প্রয়োজন, কারণ অনেক দিন পার হয়ে গেছে। কিন্তু মানে ধরেন সেটা যদি আমরা যে সময় ধরি কিন্তু অনেক দিন হয়ে গেছে। তার মানে এটা আমাদের একটা প্রস্তাবনা আছে। আরেকটা হলো যে এটাকে নিয়মিতভাবে স্বাস্থ্য সংস্কার প্রস্তাব দিয়েছিল যে প্রতি 2 বছর পর পর এটাকে আপডেট করতে হবে, এবং এগুলো সরকারের যে একটি সংস্থা আছে, বিশেষ করে এসেনশিয়াল ড্রাগ কোম্পানি আছে, তার মাধ্যমে যতখানি সম্ভব করা যায় তার মান উন্নয়ন, তার বিরুদ্ধে এই সংস্থার বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ আছে, হাইকোর্টের থেকে সমস্যা আছে, দুদকের থেকে মামলা, বিভিন্ন বিষয় আছে, সে বিষয়গুলো সমাধান করা এবং সমাধান করে ওইটাকে ন্যায্য আধুনিক পদ্ধতিতে যাতে করে মানে নন পলিটিক্যাল একটা এনভায়রনমেন্টের মাধ্যমে কাজগুলো করানোর জন্য প্রস্তাবনা দেওয়া আছে। তো এই পরিস্থিতিতে বর্তমানে সামগ্রিক পরিস্থিতিতে কতখানি অগ্রগতি আছে আপনি কিছু বলতে পারবেন? এসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেড আমাকে এখানে অ্যাডভাইজার করা হয়েছে ফ্রম দ্য, মানে আই উইল সাবমিট রিপোর্ট টু দ্য অ্যাডভাইজার, আই এম দ্য অ্যাডভাইজার টু দ্য অ্যাডভাইজার, মানে স্বাস্থ্যমন্ত্রী বর্তমানে যিনি আছেন। এখন যেটা প্রথমে একটা কথা বললো, এসেনশিয়াল ড্রাগ, একটা কথা বলার দরকার। তুমি বললা যে এসেনশিয়াল ড্রাগের লিস্টে প্রয়োজন কি? প্রয়োজন হচ্ছে প্রাইস কন্ট্রোল করা। প্রাইস কন্ট্রোল না করলে এসেনশিয়াল ড্রাগের তো প্রয়োজন নেই। তা আমি যদি প্রাইস উঠেই দিই কন্ট্রোল, তাহলে এসেনশিয়াল ড্রাগ 500 করলে কোনো সমস্যা নেই। অর্থাৎ 2টা পয়েন্ট, একটা হচ্ছে এসেনশিয়াল ড্রাগের লিস্ট হচ্ছে সেই সমস্ত ড্রাগ যেগুলি এসেনশিয়াল ফর দ্য জেনারেল মাস, স্পেশালিস্ট ড্রাগ না, যেটা কমন আমরা সাফারিং করি সমস্ত ডিজিজ, সেগুলিকে ট্রিটমেন্ট করার জন্য এসেনশিয়াল ড্রাগ হবে। আর 2 নম্বর হচ্ছে এটা প্রাইসটা কন্ট্রোল করা হবে যাতে করে এটা জনগণ এটার বেনিফিট পেতে পারে। এটা তো এসেনশিয়াল ড্রাগের মূল উদ্দেশ্য। তো এখন এমআরপি করতে গেলে এই সমস্যা হচ্ছে, যে কথা বললাম সেই সমস্যাটা আসবে, অ্যাড্রেস করতে হবে। অ্যাড্রেস যে দিস ইজ প্রবলেম, যে আমি খুবই কোয়ালিটি ভালো ওষুধ তৈরি করতে গেলে এখন এসেনশিয়াল ড্রাগে যদি আমি শুধু বলি এই অ্যালার্জি, অ্যান্টি অ্যালার্জি ড্রাগ অথবা আমরা প্যারাসিটামল, তো ছোটোখাটো সেগুলো সমস্যা নেই। বাট যখন আমি মেরোপ্যারাম যাবো, আমি সেফটি অ্যাকশন যাবো, আমি ইনজেক্টেবল যাবো, অবশ্যই এটা ভেরি সফিস্টিকেটেড ড্রাগ। একটা ইনজেক্টেবলস প্যারেন্টাল ড্রাগস তৈরি করা যদি ফার্মাসি ইন্ডাস্ট্রি আমরা দেখে থাকি, মানে এসেনশিয়াল ড্রাগ কোম্পানি নিয়ে যেটা আছে, এটা নিয়ে যে এসেনশিয়াল ড্রাগেরটা আসতেছি, আমি বললাম এই সমস্ত খুবই ভালো প্রোডাক্টে যদি এসেনশিয়াল ড্রাগের নাও হয়, পার্টিকুলার ইনজেক্টেবলস আমরা যেগুলো প্যারেন্টাল প্রোডাক্টস বলি, ডিফারেন্ট ফর্মের বডিতে যেগুলো পুশ করা হয়, ইন্টারমাস্কুলার বলি যে ইন্টারপেরিটোনিয়াল অথবা আইভি, সেগুলি তৈরি করার পদ্ধতি খুবই সফিস্টিকেটেড, মডার্ন কনসেপ্টে ভেরি কমপ্লিকেটেড এবং খুবই এক্সপেন্সিভ। এখন সেইটা প্রাইস তখন কন্ট্রোল কীভাবে করা হবে? অর্থাৎ সেই পয়েন্টটাকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে উইথ দ্য টকিং দ্য ম্যানুফ্যাকচারার, কীভাবে করা যাবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এসেনশিয়াল ড্রাগ কোম্পানি যেটা করা হয়েছিল সম্ভবত, আমি দেখেছি আমার কাছে মেমোরেন্ডাম অফ আর্টিকেল যেটা আমি দেখেছি, আর মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন বলে, আর্টিকেল অ্যাসোসিয়েশন বলে, সে 1994 একটা করেছে ওরা, কিন্তু কোম্পানিটা আমার জানার মতো আরও আগে হয়েছে, আমি এক্স্যাক্টলি বলতে পারবো না। তা আমি গতকাল সেখানে গিয়েছি, আমাকে যখন অ্যাডভাইজার করা হয়েছে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে টু লুক আফটার দ্য কোয়ালিটি, তাদের পার্টিকুলার প্যাকেজিং থেকে শুরু করে কোয়ালিটি থেকে শুরু সব কিছু দেখার জন্য। তো এসেনশিয়াল ড্রাগটার যে এটা মিসনোমার মনে হয়েছে আমার কাছে, আমি যখন আর্টিকেল মেমোরেন্ডাম পড়লাম তখন এমন কিছু নাই সেখানে নেই। আমার একটা ধারণা ছিল এসেনশিয়াল ড্রাগ কোম্পানি শুধু এসেনশিয়াল প্রোডাক্ট সেগুলির উপর তারা এমফাসিস দিবে। এসেনশিয়াল ড্রাগের যে লিস্টে আমি করি না কেন, অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে ইন্টারভাল। আপনি যখন এই কাজের সাথে এখন সম্পৃক্ত, এই ইডিসিএল এর পরিবর্তন যেহেতু স্বাস্থ্য সংস্কার কমিশনের একটি প্রস্তাবনা, জি জি, তো কোনো কার্যকর পদক্ষেপ কি এখন পর্যন্ত গ্রহণ করা হয়েছে? আমরা শুরু করেছি, আমি মাত্র কালকে প্রথম গেলাম আফটার অলমোস্ট 28 ইয়ার্স পরে, 97 আমি লাস্ট গিয়েছি, 28 20 প্রায় কত হলে হিসাব করে 27 ইয়ার্স
পরে আমি এসেনশিয়ালে ঢুকেছি। পুরানা অংশ ঠিক আছে, কিছুর এক্সটেন্ড করছে, ইজ ভেরি মাচ মানে এটা আপ টু স্ট্যান্ডার্ড বলা যাবে না, কারণ আমি তো তার মানে এটা কিছু কাজ শুরু হয়েছে। এটাকে করতে হবে। ওই জায়গাটা পুরো ওল্ড, অনেক ওল্ড বিল্ডিং, কিছু রিনোভেশন করে ইজ নট সাফিস। আজকাল বাংলাদেশে ফার্মাসি ইন্ডাস্ট্রি অন্তত টপ 50টা ধরি 50 টপ, ওর কাছাকাছি আসবে না, এটা অবস্থা এই অবস্থা। সেখানে এখন কোথাও জায়গা দেওয়া হয়েছে, একটা পিছনে জায়গা আছে, ওইটা আমি ভিজিট করলাম, 2 বিঘা জায়গা, ওটার মধ্যে সম্ভব করা হলে আমি একটা প্ল্যান দিয়েছি ওদেরকে। আর মুন্সিগঞ্জ তারা একটা জায়গা নিয়েছে গভর্নমেন্টের, বিরাট জায়গা আছে এটা, কিন্তু সেখানে যদি আমরা গ্রাউন্ড, আমরা যেটা বলি এই তোমার গ্রিন গ্রাস একদম স্ক্র্যাচ থেকে তুলি, ইট উইল টেক 5-7 ইয়ার্স টাইম, রাইট স্যার। সফিস্টিকেটেড, ইট উইল টেক টাইম। ইন দি মিন টাইম এইখানে স্যার আমরা একটা বিরতি নিয়ে আবার আসবো স্যার। স্যার যেটা বলছিলেন, আমরা খুব সংক্ষেপে কথাগুলো বলি স্যার, যাতে করে আমরা অন্যান্য বিষয়গুলোতে যেতে পারি। যে তার অর্থটা হচ্ছে যে এসেনশিয়াল ড্রাগের যে কোম্পানির যে পলিসি বা ফ্রেমিং চলছে, তাতে কিন্তু আমরা বুঝতে পারছি যে খুব অল্প সময়ের মধ্যে এসেনশিয়াল ড্রাগ কোম্পানির পক্ষে এসেনশিয়াল ওষুধ সরবরাহ করা সম্ভব হবে না। সম্ভব না হলে তাহলে এখানে কিন্তু যে আউট অফ দ্য পকেটের এক্সপেন্ডিচার কমানো সম্ভব হবে না। তাহলে এই অবস্থায় একজন স্বাস্থ্য অর্থনীতিবিদ হিসেবে আরেকটা পয়েন্ট বলি, একটা পয়েন্ট বলি বিফোর বলার আগে, সেটা হচ্ছে যে তৈরি করা হচ্ছে তো একটা ইনসাফিসিয়েন্ট, একটা আছে একটা বড় সমস্যা হচ্ছে এই ওষুধগুলো যখন বিক্রি হয়, মানে যখন আমরা সাপ্লাই করি টু দ্য গভর্নমেন্ট কনজিউম করি, অল হসপিটালস উপজেলা লেভেলে, এটা লেখা থাকে ওষুধটা বিক্রয় নিষিদ্ধ, কিন্তু প্রচুর ওষুধ পিল ফেরত হচ্ছে। দ্যাট স্ট্রিক্টলি এটা কন্ট্রোল করতে হবে, না হলে তো এটা নট ইউজফুল। এই পরিস্থিতিতে বর্তমান আমরা তো বছরের পর বছর এইভাবে এই সমস্যাগুলো নিয়ে আলাপ আলোচনা করতে থাকবো না, আমাদের তো সমাধানে পৌঁছাতে হবে। সমাধানের পথ কি? না, এই জায়গাটাকে সরকারের ওই যে স্যার যেটা বলছিলেন যে এসেনশিয়াল ড্রাগটাই আসলে তৈরি করা হয় এটার প্রাইস কন্ট্রোলের জন্য। যেমন 82 সালের যেটা 150টা প্রোডাক্ট প্রথমে ছিল, পরে সেটাকে কমিয়ে 117টা আনা হয়েছিল। এটা মূলত হচ্ছে প্রাইস কন্ট্রোলের জন্য, এবং গভর্নমেন্টের একটা ফর্মুলা আছে যে ফর্মুলার ভিত্তিতে, এবং সেই ফর্মুলাতে এই 117 ক্যাটাগরির ড্রাগকে আবার 5টা-6টা ক্যাটাগরিতে ভাগ করে ডিফারেন্ট মার্কআপ সেট আপ করা হয়েছিল। এখানে গভর্নমেন্ট যেটা করতে পারে সেটা হচ্ছে যে, যেটা আপনারা বলেছেন, সেটা হচ্ছে যে আসলে প্রাইস কন্ট্রোলের জন্য প্রাইস কন্ট্রোলটা গুরুত্বপূর্ণ। তাহলে প্রাইস এবং কোয়ালিটি কন্ট্রোল এক বডির দ্বারা হয় না, ডিজিডিএ কোয়ালিটি কন্ট্রোল করবে, কিন্তু প্রাইস কন্ট্রোলের জন্য আলাদা একটা ইনস্টিটিউশন লাগবে, সেটা আলাদা ইন্ডিয়ার মতো আমরা প্রস্তাবনা দিয়েছি। হ্যাঁ, রাইট। ইন্ডিয়াতে যেরকম আছে যে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং কন্ট্রোল অথরিটি যেরকম আছে, যেটা আপনারা সংসদ কমিশনের ভিতরে একটা অর্গানের কথা বলেছেন, সেটা হতে পারে যে এইরকম একটা সিস্টেম কিন্তু দরকার। এবং তারা প্রতিনিয়ত যেটা করবে, ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর কাছ থেকে তথ্যপত্রগুলো নেবে এবং প্রতি 2 বছর পর তারা কিন্তু প্রাইসটা রিভিউ করবে। আমরা যেটা দেখতে পাই সেটা হলো 117 ক্যাটাগরির ড্রাগ গত 10 বছরও কিন্তু তার প্রাইস রিভিউ হয়নি। কেন প্রাইস রিভিউ হয়নি? কারণ এটা স্বাস্থ্য মন্ত্রণালয় একটা কমিটি এই রিভিউটা করে, কিন্তু এবং সেটা এইচএসডির এখনকার দিনে এইচএসডি সেক্রেটারিয়েটের সেটা সভাপতি, কিন্তু সেক্রেটারির নেতৃত্বে কোনো কমিটি যদি ওষুধের দাম বাড়িয়ে দেয়, তাহলে পরদিন মিডিয়াতে আসে যে সরকার ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে। এটা কিন্তু সরকারের বিপক্ষে যায়, যার কারণে সরকার সাহস পায় না। কিন্তু আলাদা একটা যদি অথরিটি থাকে এবং তাদের কাজই হচ্ছে যে ডেডিকেটেড কাজই হচ্ছে এটা করা, এবং যেটি বোঝানো হয় যে লোক এই কাজটা তারা করছে এবং প্রতি 2 বছর পর করছে। এখানে একটা জিনিস একটু মনে রাখতে হবে যে ওষুধ কিন্তু এই যে কমার্শিয়াল প্রোডাক্ট, এটার দাম কিন্তু কখনো স্থির থাকবে না। 5 বছর আগে আমরা যে সিঙ্গাড়াটা খেয়েছি, সেই সিঙ্গাড়াটা আমি এখন এই দামে কিন্তু পাবো না। এই জিনিসটা জনগণেরও বুঝতে হবে, সাংবাদিকদেরও বুঝতে হবে, এবং আমাদের সবাইকে বুঝতে হবে। সেজন্য রেগুলার ভিত্তিতে যদি দামটা রিভাইজ করা হতো, তাহলে কিন্তু এই সমস্যাগুলো হতো না। এবং স্যার যেটা বলছে, স্থির থাকা তো দরকার নাই, আমি 2 বছর পর এটাকে চেঞ্জ করে দিলাম, এমআরপি চেঞ্জ হয়ে যাবে আমার। এই পরিস্থিতিতে করণীয় কি? আপনি যেটা বলার চেষ্টা করেছেন, আমার কাছে মনে হয়েছে যে আপনি বলছেন যে অন্যান্য ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো যারা সরকারের বাইরে যে বেসরকারি সংস্থাগুলো আছে তৈরি করছে, তাদের প্রাইস কন্ট্রোলের কথা আপনি বলছেন। এখানে যেটা আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হলো যে এসেনশিয়াল ড্রাগ কোম্পানি শুধুমাত্র মার্কেটের কোন জায়গাটায় তারা কাজ করছে, শুধু সরকারি হসপিটালে। বেসরকারি যে বিশাল একটা যে মেডিসিনের যে নিড রয়েছে, সেটা কিন্তু এসেনশিয়াল ড্রাগ কোম্পানি থেকে আসছে না, কারণ তারা মার্কেটে এটা তাদের আউটলেটও নেই এবং বিক্রির কোনো সুযোগও নাই।
তাহলে কিন্তু তারা একটা গুরুত্বপূর্ণ কাজ করে যে যেহেতু এটা থাকে সরকারি হসপিটালে সাপ্লাই দেয়, তাহলে মার্কেটে একটা সেকেন্ড ব্যালেন্স লাগে যে প্রাইভেট কোম্পানিগুলো যেন দামটা অনেক বেশি না নিয়ে যেতে পারে, যেটা মার্কেট সিস্টেম বলে। সেই জায়গায় তাদের একটা গুরুত্বপূর্ণ কাজ আছে এবং সেটা বাড়লে সেই কাজটা আরও বেশি স্ট্রেনথেনিং হবে। সরকারি হসপিটালে যারা যাচ্ছে তারা যদি সরকারি সিস্টেমের ওষুধটা পেয়ে যায়, তাদের তো আর প্রাইভেটে যে ওষুধটা কিনতে হচ্ছে না, ওভারঅল মার্কেট ডিমান্ডের উপরে একটা প্রভাব পড়ে। যেটা আমি যে পয়েন্টটা আপনার কাছে বারবার বলা, আমি যেটা আসার চেষ্টা করছি, রাইট, হ্যাঁ, ওখানেই আসি। তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সরকারকেই ওষুধ কিনতে হবে প্রাইভেট কোম্পানিগুলোর থেকে এবং কিনে সেইটা সরকারি হসপিটালেও দিতে হবে যেটা। এবং আমার যেটা মনে হয় যে একটা সেন্ট্রাল অথরিটি যদি সরকারের থাকে যারা এইটা একটা মনপসনির ভূমিকা পালন করবে। লোক সমস্ত ওষুধ কোম্পানিগুলো যদি একটা সেন্ট্রাল বডির কাছে ওষুধ বিক্রি করে, একজন পারচেজার হয়, তাহলে কিন্তু ওষুধ কোম্পানি কিন্তু এলোমেলো বাণিজ্য করার সুযোগ নাই। সেই সেন্ট্রাল অথরিটির কথাটা শুনতে হবে অ্যাজ এ মনপসনি, এবং সেখানে প্রাইস কন্ট্রোল এবং কোয়ালিটি কন্ট্রোলের কিন্তু যথেষ্ট সুযোগ রয়েছে। তাহলে সেইটার জন্য আপনারা সেটা একটা পরামর্শ দিয়েছেন, সেটা একটা ভালো পরামর্শ, এবং সেটা যদি হতো তাহলে কিন্তু খুবই ভালো হতো। লোক ওষুধ মনে করতে হবে এইটা কিন্তু মুক্ত বাণিজ্যের মতো বিষয় না। আমি সিঙ্গাড়া পরোটা অমুক অমুক চাইল্ড ডাল যেরকম বিক্রি করছি, ওষুধ কিন্তু সেভাবে বিক্রি করা উচিত না, এবং উচিত না বলেই এইটা যেটা হচ্ছে যে ওষুধের ইরেশনাল কনজাম্পশন হচ্ছে আর কি। সেই জন্য একটা সেন্ট্রাল অথরিটি আমার মনে হয় দরকার গঠন করা, যারা টোটাল যে ওষুধটা প্রডিউস হচ্ছে নিড অনুযায়ী, সেই ওষুধটা জনগণের নিড অনুযায়ী সেই ওষুধটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির কাছে কিনে নেবে। ইভেন কি ওই কোম্পানির যারা প্রাইভেট ভেন্ডর আছে, সেই প্রাইভেট ভেন্ডরটাও এই অথরিটি থেকে ওষুধ পাবে, নট নেসেসারি যে সরাসরি ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে ওষুধ পাবে। অনেক ধন্যবাদ স্যার। আপনার কাছে জানতে চাই যে তার মানে আমরা বুঝতে পারছি যে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের একটি প্রস্তাবনা হলো যে প্রাথমিক স্বাস্থ্য সেবাটাকে বিনামূল্যে সরবরাহ দেয়া, এর মধ্যে কিন্তু ওষুধও একটা। অফকোর্স, তার অর্থ হলো মানে এই আলোচনার প্রেক্ষিতে একটা জিনিস আমরা বুঝতে পারছি যে আসলে বর্তমান পরিস্থিতিতে যদি সরকার যদি বেসরকারি ফার্মাসিউটিক্যাল কোম্পানির সহযোগিতা না নেয় এবং এই প্রক্রিয়াটা ওইভাবে না নিলে এটা আসলে বাস্তবায়ন করা সম্ভব না। তার অর্থ হলো যে আমাদের এই সময়গুলো আমরা কার্যকরভাবে ব্যবহার করতে পারছি না, এখন পর্যন্ত পারিনি। এই পরিস্থিতিতে এই হামিদ ভাই যে প্রস্তাবনাটা দিলেন, এই বিষয়ে আপনার মত কি? না, উনি যেটা বললেন সেটা তো ঠিক আছে, ইকোনমিস্টের পয়েন্ট অফ ভিউ। স্বাস্থ্য সংস্কার কমিশনও কিন্তু এরকম একটা প্রাইসিং বডির কথা বলেছেন স্যার। প্রাইসিং বডি আমার মনে হয় ভারতেও আছে, আমার মনে হয় কার্য ভারতে আছে কিনা আমি জানি না, থাকতে পারে। আছে স্যার, আচ্ছা, থাকতে পারে, কিন্তু এটা রেগুলেটরি অথরিটি যে আরেকটা থাকে, এটা অন্যান্য দেশেও আছে। এটা কন্ট্রোল করা আবার ঝামেলা, কারণ আমাদের বর্তমানে যেটা আইনের মধ্যে আছে সেটা হচ্ছে 1982 অধ্যাদেশ। দিস ক্যান বি চেঞ্জ, নো প্রবলেম। প্রাইস কন্ট্রোল একটা অথরিটি থাকা মানে তার একটা এক্সট্রা দায়িত্ব। সারা বাংলাদেশেই করে প্রাইস কন্ট্রোল করা ভেরি ডিফিকাল্ট। 2 লক্ষ 3 লক্ষ 4 লক্ষ দোকান আছে, সেইটা ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে প্রায় মোর দেন 200। প্রাইসের কন্ট্রোল ঠিক মতো বিক্রি করলো কেন, তাও কি শাস্তি দিতে হবে? শাস্তি ইমপ্লিমেন্ট করবে কে? এইটা একটা সেপারেট বডি বক্স সম্পর্ক। ড্রাগ অথরিটিকে যদি স্ট্রেংথেন করা যায়, সেম জিনিস আমাদের তো স্যার, আমাদের আপনি সংস্কার কমিশনের প্রস্তাব দেখেছেন কিনা জানি না, ওখানে কিন্তু ড্রাগ অথরিটিকে স্ট্রেংথেন করার কথা বলা হয়েছে, এটাকে অনেক পাওয়ারফুল করার কথা বলা হয়েছে। এটা সরাসরি বাংলাদেশ হেলথ সার্ভিসের মুখ্য সচিব যিনি থাকবেন তাকে কাছে দায়বদ্ধ করা হয়েছে, নিচে করা হয়নি কিন্তু। আর ওইটা কিন্তু এটি স্বাধীন সংস্থা। এটা ছাড়াও এটাকে আবার এটা কিন্তু বাংলাদেশ হেলথ কমিশন বলে যেটা একটি স্বশাসিত সংস্থা হবে, ওই সংস্থার আন্ডারে কিন্তু এটাকে দায়বদ্ধ করা হয়েছে। মানে অনেক বেশি অটোনমি কিন্তু তাদের, যাতে করে কাজ করতে পারে, শুধু ড্রাগ না, ড্রাগ মানে ফুড সেফটি, ডিভাইস, অন্যান্য বিষয়গুলোকেও কিন্তু সম্পৃক্ত করে একটা আমেরিকান যে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন যে ওই কনসেপ্টে কিন্তু এটাকে করা হয়েছে। সেটা করতে গেলে তো তোমাদের প্রস্তাবটা ভালো, সেটা ইমপ্লিমেন্ট আরও ডিফিকাল্ট, কারণ আমাদের যে পরিমাণ ওষুধ তৈরি করি সেগুলো কন্ট্রোল তো করতে পারছি না। আমাদের যে ডিজিডি যে কাজটা ওষুধ, আমাদের ওষুধ বলতে আমাদের মেডিকেল ডিভাইসেসটা ওষুধের আন্ডারে। এটা যদি মেডিকেল ডিভাইস পরিমাণ তো বেশি না, এখন যে ম্যান পাওয়ার সেই ম্যান পাওয়ার অনেক বাড়াতে হবে। আমাদের 64 ডিস্ট্রিক্টে অফিস আছে আমি যা শুনেছি, আর পেরিফেরিতে কোনো অফিস নেই। তারপর সেগুলি যে কোয়ালিটির ব্যাপারটা ইম্পর্টেন্ট, অনেকে তো কোয়ালিটি বুঝে না যে আমার দোকানে যে কোয়ালিটি খারাপ, এই কোয়ালিটি আমি কেমনি ইনশিওর করবো, হাউ টু ইনশিওর। একটা হচ্ছে যে জিএমপি কমপ্লায়েন্স, ইন্ডাস্ট্রি যখন তৈরি করে ওইখানে গিয়ে আমি চেক করা, তারা টাইম টু টাইম যাচ্ছে, ইন্সপেকশন করতেছে, তারা ম্যানুফ্যাকচারিং লাইসেন্স ঠিক আছে। ওষুধ যখন আমার বাজারে চলে আসলো ড্রাগ স্টোরে, আমাকে চেক করতে হয় মাঝে মাঝে, এইটা পিরিয়ডিক চেক করা, হুল চেক ইট, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন তারা করলো, ওষুধ গেলো, ভালো কথা। ওষুধ তার থেকে আইনের প্রশ্ন,
এখন ওষুধ আমি দোকান থেকে নিলাম, একটা টেস্ট করতে গেলে লাগে আমার ধরো 200 ট্যাবলেট লাগবে, আমার 50 ট্যাবলেট হবে না, 2টা ট্যাবলেট হয় না, আমি ট্যাবলেট নাম, সেই ট্যাবলেটটা ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি পাঠানো, সেখানে টেস্টের রিপোর্ট দিবে, তারপর সেখানে 3টা ভাগ করে কোথাও রেগুলার গ্যাস প্রসেস, একটা তাকে রাখতে হবে, একটা ওখানে পাঠাতে হবে, একটা সিল করে রাখতে হবে, কারণ কোর্টের প্রশ্ন। তাহলে এখানে অনেক এটা মাল্টিফেরিয়াস প্রবলেম, এটা জিনিসটা অত সহজ না। এখানে নিজের থেকে মানুষের স্বতঃপ্রণোদিত হয়ে যে মানুষ চেঞ্জ করে এটা সম্ভব। আর ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন শক্তিশালী হলে অ্যাটলিস্ট তারা অন্তত মনিটরিংটা করতে পারবে। আর আমি সবসময় বলে আসছি, আসলে যারা ওষুধ তৈরি করে বাংলাদেশে মোটামুটিভাবে টপ কোম্পানিগুলো নিজেদের তাগিদে তারা ভালো ওষুধ তৈরি করে, আমি এটা অন্তত ইনশিওর করতে পারি তাদের কোয়ালিটি অনেক ভালো। আরও ভালো কোয়ালিটি হলে তো দাম আরও বেশি। এই জন্য বলে একটা স্যার আমরা একটা বিরতি নিয়ে আবার আসছি। হামিদ ভাই, আমরা তো অনেকগুলো আলোচনা করছি, কিন্তু মানে আমাদের আসলে একটি লক্ষ্য আছে আমাদের, যে আমরা সব লক্ষ্য হলো জনগণ যাতে করে স্বাস্থ্যসেবা পায়, প্রাথমিক স্বাস্থ্যসেবা বিনামূল্যে দেওয়ার জন্য একটা অঙ্গীকার বাংলাদেশের সাংবিধানিক অঙ্গীকার আছে, স্বাস্থ্য খাত সংস্কার কমিশনও বলেছে এটা করার জন্য অঙ্গীকার, আমরা বলেছি যে আইন প্রণয়ন করতে। তো এখন এই জিনিসগুলো বাস্তবায়নের ক্ষেত্রে আমরা একটা বড় ধরনের প্রতিবন্ধকতা আমাদের কাছে দৃশ্যমান হচ্ছে আজকের আলোচনায়। আমি বুঝতে পারছি এটা কিন্তু সহজ কাজ না, এটা কঠিন মনে হচ্ছে, কিন্তু এই পরিস্থিতিতে কিন্তু আমাদের একটা উত্তরণ ঘটাতে হবে। এই রাস্তা যদি না যায় আরেক রাস্তা এটাকে সমাধান করতে হবে। কিন্তু আপনি যেটা প্রস্তাবনা দিয়েছেন যে বেসরকারি মানে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোকে একটা বডির মধ্যে প্রাইসিং কন্ট্রোলে করে অন্যান্য দেশে যেরকম কোনো দেশে আছে সেটা অনুযায়ী করার জন্য, কিন্তু এই সরকার এবার বাজেটে কিন্তু কতগুলো সিদ্ধান্ত আমরা লক্ষ্য করেছি, যে বিভিন্ন ওষুধের ভ্যাট ট্যাক্স কমানো, অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যালস ইনগ্রেডিয়েন্টের প্রাইস কমানোর কথা বলেছে, এবং যেহেতু 2026-এর পর থেকে প্রপার্টি রাইটস একটা ইস্যু তৈরি হবে, সেই জন্য কিন্তু এপিআই যাতে করে বাংলাদেশে হতে পারে, এগুলো স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রস্তাবনার মধ্যে এই প্রস্তাবনা কিন্তু আছে। তো এই জিনিসগুলো কিভাবে আরও অধিক কার্যকর করা যায়, আপনার এই বিষয়ে মত কি? দেখুন, বাজেটে যেটা রেখেছে সেটা ঠিক আছে, এটা একটা ইন্ডিকেশন যেটা যে গভর্নমেন্ট ওষুধের মূল্য যে কমানোর দরকার সেটা রিয়েলাইজ করেছে, সেটার জন্য সরকারি বাজেটে যা প্রভিশন থাকা দরকার মিনিমাম পর্যায়ে সেটা রাখার চেষ্টা করা হয়েছে। কিন্তু এইটা দিয়ে শুধু হবে না, যে শুধু বাজেটারি ইন্টারভেনশন দিয়ে ধরেন যে ক্যান্সার ড্রাগের এপিআই আমদানি এটা আগেও ছিল, সেটাকে এক্সটেন্ড করা হয়েছে 29 সাল পর্যন্ত সম্ভবত, বা আরও কয়েকটা প্রোডাক্টের যে এপিআই ইম্পোর্ট করার ক্ষেত্রে যে ভ্যাট ট্যাক্স ছিল সেটাকে রহিত করা হয়েছে আর কি। হ্যাঁ, আমাদের একটু জোর যদি আমরা দিতে পারতাম, যেহেতু আপনি বললেন যে আমাদের যে 26 সালে যে গ্র্যাজুয়েশনের যে বিষয়টা আছে, সেটা হলো যদি আমাদের এপিআই যে পার্কটা যেটা মুন্সিগঞ্জে হচ্ছিল সেটাকে যদি জোরদার করা যেত, যে এপিআইগুলো আমরা তৈরি করতে পারতাম, বিশেষ করে বড় কোম্পানিগুলো তাদের এপিআইগুলো যদি তৈরি করতে পারতো, তাহলে একটা বিষয় কিন্তু ছিল যে এপিআইতে আমরা খরচ কমিয়ে নিয়ে আসতে পারতাম, ইম্পোর্ট নির্ভর হতো না সেই জায়গায়। কিন্তু আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে এই ওষুধের এই মূল্য মানে যে কমানোর জন্য বা ওষুধের খরচ কমিয়ে আনার জন্য শুধু গভর্নমেন্টের ওইটুকু ইন্টারভেনশন দিলে হবে না। আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে গভর্নমেন্টের নিজস্ব ইন্টারভেনশন দরকার, যেটা আপনার সংস্কার কমিশন বলেছেন, যে প্রথমে একটা আমি যেটা বললাম যে একটা মানবশ্রেণী টাইপের কোম্পানি, সেটা হলো যে বাল্ক পারচেস করবে তারা মার্কেট থেকে, এবং মূলত তাদের মাধ্যমেই হতে পারে যে একসময় যে প্রাইভেট যে ভেন্ডরগুলো আছে, যে ড্রাগ স্টোর যেগুলো আছে, তারাই এখান থেকে ওষুধগুলো নেবে। সো ওষুধ কোম্পানিগুলো গভর্নমেন্টের কাছে হোলসেল বিক্রি করবে, এবং গভর্নমেন্টই প্রাইসিং এর কথা বললেন, ওটা বুঝেছি। এইটা যদি এই মুহূর্তে ধরি যে টপ 20 বা টপ 30 ফার্মাসিউটিক্যাল কোম্পানি, দেখা যাচ্ছে যে প্রায় 95% কিন্তু মার্কেট তারাই কিন্তু দখল করে আসছে। তাহলে এই টপ 30 কোম্পানি বা টপ 20 কোম্পানি, এবং আমি যেটা দেখলাম যে যারা এখন এই যে বাপির এক্সিকিউটিভ কমিটিতে আছে, এরা টপ কোম্পানির এই মালিকের প্রতিনিধিবৃন্দ, এরা যদি একমত হয় যে লোক আমরা অ্যাগ্রেসিভ মার্কেটিং কমিয়ে ফেলবো। স্বাস্থ্য সংস্কার কমিশন জনমত জরিপ করেছিল, জনমত জরিপে জনগণ বলেছে যে ওষুধের জেনেরিক নাম লেখার জন্য তারা এটা, এবং কোনো ক্ষেত্রে বলেছে তার সাথে ট্রেড নেম লেখার জন্য। স্বাস্থ্য সংস্কার কমিশন বলেছে যে
এই জেনেরিক এবং ট্রেড নেম পাশাপাশি লেখা উচিত এবং ডাক্তারদের এই প্র্যাকটিসটাতে চলে যাওয়া উচিত, এই ব্যাপারে আপনার মত কি? উন্নত বিশ্বে আসলে কি করা হয়? আমার কথা হচ্ছে এখানে তো উন্নত বিশ্বের মডেল অনুসরণ করা যাবে না, কারণ হচ্ছে এখানে জেনেরিক ওষুধ লিখলে আবার জেনেরিক সাথে ট্রেড নেম থাকবে না, জেনেরিকের সঙ্গে ট্রেড নেম তো লাভ নেই। এখন আমি যদি না পা ফর এক্সাম্পল আপনার পাশে লিখি এটা বেক্সিমকো, সেম জেনেরিক যেখানে লেখা হয় যে সাধারণত ওয়ার্ল্ডের আমেরিকাতে সব ডেভেলপ কান্ট্রিতে তারা জেনেরিক লেখে। জেনেরিক লেখার অর্থ হচ্ছে যে এটা তারা ডাক্তার কোনো সময় কোনো ব্র্যান্ড অত ট্রেড নেম, ওখানে তো আমাদের তো ভিন্ন সিস্টেম, ওদের তো ট্রেড নেম বলে কিছু নেই, ওটা ব্র্যান্ড হচ্ছে ইনোভেটর প্রোডাক্ট, ওটা ব্র্যান্ড নেম, ব্র্যান্ড ওটা একমাত্র একটা রাখতে পারবে আর কেউ রাখতে পারবে না। ব্র্যান্ডটাই তো ট্রেড নেম স্যার। হ্যাঁ না, বাণিজ্যিক নেম তো। ট্রেড নেম ভিন্ন। ট্রেড নেম হচ্ছে একটা ওষুধের আমাদের একই ওষুধ 100 কোম্পানি 100 জন নাম, এটা বলে ট্রেড নেম। আর ব্র্যান্ড নেম হচ্ছে ওইটা আমাদের দেশে ব্র্যান্ড নেমের কথা না, ওইটা হচ্ছে আমেরিকাতে ব্র্যান্ড নেম হচ্ছে ইনোভেটর প্রোডাক্ট, যা টাইনিনোল ফর এক্সাম্পল, ওইটা হচ্ছে ওইটা সে ছাড়া ব্যবহার করতে পারবে না। যখন প্যাটেন্ট পিরিয়ড ওভার তখন যারা তৈরি ওইটার নাম দিয়ে জেনেরিক, প্রথমে থাকবে ইনোভেটর প্রোডাক্ট, সেই ইনোভেটর প্যাটেন্ট পিরিয়ড ওভার হওয়ার পর যখন তৈরি করে এটার নাম হচ্ছে জেনেরিক। এইখান থেকে জেনেরিক শব্দ আসছে, প্রথমটা হচ্ছে প্যারেন্ট প্রোডাক্ট, মানে সেটাই তৈরি করবে আর কেউ পারবে না। দেয়ার ইজ নো ব্র্যান্ড নেম or ট্রেড নেম। ব্র্যান্ড নেম মিনস দ্য অরিজিনাল ইনোভেটর। এখন এই সিস্টেমটা এখানে করা যাচ্ছে না। আমরা যে জেনেরিকে আমরা করি তাহলে ডাক্তারদের উপর নির্ভর করে ডাক্তার লাগলো, এখন জেনেরিক প্লাস তাহলে ব্র্যান্ড নেম থাকলো, ব্র্যান্ডের আমরা ট্রেড নেম বলি, ট্রেড নেম থাকবে, আপনি ট্রেড নেমে তো লিখলেন, দুইটা রেখে কোনো লাভ তো হচ্ছে না। আমি যদি সিটোয়ামানে ফ্যানও লিখি আবার এখানে যদি নাপাও লিখি তাহলে জিনিস সেম, এতে এটা তো কোনো ইউজফুল না। আর এটা ওভার দি টাইম আস্তে আস্তে করে যদি ডাক্তারদের প্র্যাকটিসে একটা সময় গিয়ে তো আমাদের জেনেরিক যেতে হবে। আমাদের এখানে আমরা যেহেতু মধ্যমায়ের দেশ হচ্ছি, আমরা তো পৃথিবীর হয়ে গেছি, সুতরাং আমাদেরও তো উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে। জেনেরিক একটা না একটা সময় গিয়ে তো স্যার আমাদেরকে এগুলো অ্যাকসেপ্ট করতে হবে। আমার তো একমত। আমি হচ্ছে জেনেরিক দুইটা একসাথে হবে না, লিখলে জেনেরিক লাগবে। জেনেরিক যখনই লিখবে তখন ডাক্তার জেনেরিক লিখলে তাহলে দেখা যাচ্ছে যে বাজারের থেকে 100টা কোম্পানি তৈরি করে, যে ওষুধটা সস্তা সেটা বেশি চলবে। স্যার ঠিক আছে স্যার, আমরা বিরতির পর আবার আসছি। হামিদ ভাই, এই যে জেনেরিক এবং ট্রেড নেম জনগণের চাহিদা আছে, জনগণ এইভাবেই দেখতে চান, এ বিষয়ে আপনার মত কি? দেখুন, জেনেরিক নেম লেখা তো ভালো, তাহলে হচ্ছে যে এইটা জেনেরিক নেমের সাথেই হচ্ছে যে আমাদের এই যে অ্যাগ্রেসিভ মার্কেটিংয়ের একটা সম্পর্ক আছে। দ্যাট মিন জেনেরিক নেম বা ট্রেড নেম বা ব্র্যান্ড নেম, যেটা আমাদের এখন ট্রেড নেমে বাংলাদেশে ব্র্যান্ড তো নাই, ট্রেড নেমে লেখা হয় বলেই তো অ্যাগ্রেসিভ মার্কেটিংয়ের সুযোগ হয়। সেই কনটেক্সটে বলা হচ্ছিল যে যদি জেনেরিক নেমে লেখা হতো তাহলে তো আর এই মার্কেটিংয়ের দরকার হতো না আর কি। কিন্তু সমস্যা যেটা বাংলাদেশের কনটেক্সটে যেটা স্যার বলেছেন সেটা হচ্ছে যে আমাদের আসলে বাজারে যে ওষুধগুলো আছে কোয়ালিটিতে তো সেটা সেম ক্যাটাগরিতে নাই। সো জেনেরিক নেম লেখার প্রি কন্ডিশন যেটা সেটা হলো কোয়ালিটি 19-20 হতে পারবে, এটা 10-20 হতে পারবে না। কিন্তু সেই প্র্যাকটিস চেঞ্জিং প্যাটার্নের জন্য, মানে বিহেভিয়ারাল তৈরি করার জন্য জেনেরিক এবং ট্রেড নেম যদি পাশাপাশি লেখা হয়, ওভার দি টাইম যদি আমরা জেনেরিকে চলে যাই 5 বছর 10 বছর পরে, মানে এখানে দুটো জিনিস, এটা দুটো জিনিস, সেটা ঠিকই বলেছেন। যেটা আমরা যদি এখন, কারণ অনেক দেখা যাচ্ছে যে এখনকার যারা নতুন এমবিবিএস ডাক্তার অনেকে তারা জেনেরিক নেমটা জানে না, কারণ তারা ব্র্যান্ড নেম জেনেই ওই যে ট্রেড নেম জেনেই অভ্যস্ত হয়ে যাচ্ছে। সো আমি এই জায়গায় একমত যে সংস্কার কমিশনের রিপোর্টের সাথে যে জেনেরিক নেমের সাথে বা ট্রেড নেমের সাথে জেনেরিক নেম লেখার অভ্যাসটা করা দরকার, এবং সাথে সাথে যদি ডিজি দিয়ে ওষুধের কোয়ালিটিগুলোকে কাছাকাছি পর্যায়ে নিয়ে আসতে পারে তাহলে একসময় এখন থেকে 5-10 বছর পরে হয়তো আমরা জেনেরিক নেমে ফিরে যেতে, মানে জেনেরিক নেমে চলে যেতে পারি। সেই জন্য ওই প্র্যাকটিসটা থাকা দরকার। মানে আমরা যদি এখন শুরু করি তাহলে এটা হবে, তাহলে ওই সময় আবার যখন আমরা জেনেরিক নেম লিখতে যাবো যে ওষুধের কোয়ালিটি কাছাকাছি এসেছে জেনেরিক নেম লিখতে যাবো, তখন দেখা যাচ্ছে ডাক্তারদের পক্ষ থেকে আরেক ধরনের প্রতিবাদ প্রতিরোধ আসবে যে আমরা জেনেরিক নেমে লিখবো না আর কি। সো অভ্যাসটা যদি এখন করে ফেলা হয় তাহলে ওইটা ইমপ্লিমেন্ট করতে সহজ। ধন্যবাদ স্যার। আপনাকে একটা প্রশ্ন হলো যে আমিও জানি যে আমরা সবাই জানি যে ফার্মাসিস্ট যারা, আপনি তো একজন ফার্মাসিস্ট বেসিক্যালি, ফার্মাসিস্টদের যেটা ওষুধ বলতে যা বোঝায় এটা তো ফার্মাসিস্টরাই ডিল করে থাকে। আর আমরা যারা ডাক্তারি পড়ি এর মধ্যে একটা সাবজেক্ট আছে ফার্মাকোলজি, সেটাতে কীভাবে ওষুধ ব্যবহার করা হয় সেটা নিয়ে আলাপ আলোচনা কথাবার্তা হয় বা সাইড ইফেক্টগুলো জানা হয়। আমরা একটা প্রস্তাবনা, স্বাস্থ্য সংস্কার কমিশন প্রস্তাবনা দিয়েছে যে ফার্মাসি যে হসপিটাল ফার্মাসিস্ট তৈরি করা,
এবং কাঠামোগতভাবে এবং লেডার থাকা অর্গানাইজেশনাল প্যাটার্ন তৈরি করা, এই ব্যাপারে স্বাস্থ্য সংস্থান প্রস্তাব দিলেই তো হবে না যে আপনাদের ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন বা অন্যরা কোন উদ্যোগ গ্রহণ করেছে কিনা এটা বাস্তবায়ন করার জন্য তো কাউকে না কাউকে চেষ্টা করতে হবে। আপনারা কি ঠিক আছে, তার আগে আমি আগের প্রশ্ন একটু জবাব দিতে হবে যে জেনেটিক লেখলে যদি আমি ট্রেড নাম তো একটা পয়েন্ট বলতো দুইটা নিয়ে রাখা, এটা তো ফর টাইম বিং হতে পারে। আর যদি অরিজিনাল জেনেটিকে যায়, সমস্ত জেনেটিক যখন আমি দিব ওষুধ থেকে কিনবো আমি আপনি ফাইভ ফ্রম দ্য ড্রাগ স্টোর্স, আমি ড্রাগ স্টোরে গেলাম যে আপনার আমাকে এটা দেন, ফর এক্সাম্পল এসিটামিনোফেন, এইটা 50টা কোম্পানি তৈরি করে। সো উইল ডিটারমিন হুইচ উইল বি সোল্ড, হুইচ উইল বি গিভেন টু স্যার। আমরা পরে প্রশ্নে চলে যাই তখন স্যার। হবে কি ওই যেই দোকান বিক্রেতা তখন যেটা সস্তা লাভ বেশি হবে সেটা দিবে, ভালো কোম্পানি ওষুধ চলবে না। আমাদের হাতে সময় কম তো স্যার, পরে এইটা প্রশ্নটা। 2 নম্বর তোমার এই প্রশ্ন জবাব হচ্ছে যেটা অলরেডি আমরা উদ্যোগ গ্রহণ করছি, যেহেতু আমি ফার্মেসি কাউন্সিলের এখন ভাইস প্রেসিডেন্ট ইলেক্টেড, এটা সভাপতি হচ্ছে সচিব নিজেই। আমরা সেখান থেকে প্রোগ্রাম নিয়েছি যে এটাকে চালু করার জন্য, ট্রেনিং দেওয়ার জন্য আমরা অলরেডি একটা টিম পাঠানোর কথা ছিল আমেরিকা অথবা ফিলিপাইন্স অথবা থাইল্যান্ড, যেখান থেকে ট্রেনিং নিয়ে আসবে হসপিটাল ফার্মাসির যারা কাজ করবে তারা, এবং সেটা ট্রেনিং রাজি। এবং সরকারকেও আমরা বলেছি যে আমরা প্রত্যেকটা পদ সৃষ্টি কি হয়েছে স্যার? পদ সৃষ্টির জন্য আমরা এটা বোধহয় রিকমেন্ড করা হয়েছে এবং সরকার থেকে এটা কি শুধু সরকারি হাসপাতালে হবে না বেসরকারি হাসপাতালে হতে না, হবে? প্রথমে সরকারি হাসপাতালে করতে হবে, বেসরকারি হাসপাতালে করা যাবে, পাশাপাশি করা যাবে না স্যার? যেমন স্কোয়ারে করছে, তারপর এভারকেয়ার করছে, স্কোয়ারে খুব অ্যাপ্রিসিয়েবল তারা করছে। না, আমার ডিপার্টমেন্টে আমি শুরু করছি ভেরি গুড, এটা অত্যন্ত প্রয়োজন। এবং আমি মেডিকেল ইউনিভার্সিটিতে অলরেডি উপাচার্য মহোদয়কে আমি জানিয়েছি যে আমার ফার্মাসিস্ট লাগবে, ফার্মাসিস্ট ছাড়া কিন্তু হবে না, আই নিড ক্লিনিক্যাল আমি ফার্মাসিস্ট। অ্যাপ্রিসিয়েট করি তোমাকে ফ্রম ফার্মাসিস্ট এর পক্ষ থেকে, এটি ইম্পর্ট্যান্ট, তারা করতে পারবে। আর সরকারি হাসপাতালগুলোতে সরকারি করতে হবে, সেখানে অর্গানোগ্রাম দিতে হবে, ইনিশিয়ালি স্টার্ট করতে হবে, ফার্মাসিস্টে আনতে হবে, তাদেরকে হসপিটাল ট্রেনিং দিতে হবে। আমরা ক্যারিকুলাম তৈরি করেছি অলরেডি, যে আমাদের সিলেবাস যেটা হবে, আমরা এখন ফার্মডিও আমরা ফার্মডি পারমিশন দেওয়া হয়েছে অলরেডি, শুরু করেছি, ঢাকা ইউনিভার্সিটি ফার্মডি দিচ্ছে এবং অন্যগুলিতে আমরা দিই, যেহেতু আমরা রেগুলেটরি অথরিটি তো ওতে ফার্মডি করতে পারলে তারা গিয়ে সেখানে হসপিটাল ফার্মেসি সার্ভিস দিতে পারবে। হসপিটাল ফার্মেসি থাকলে তখন ওষুধটার অনেক ভালো ব্যবহার হবে। আমাদের মূল পয়েন্টটা হচ্ছে যে ওষুধের কনজামশনের মূল কথা হচ্ছে ডাক্তার এবং আমাদের অ্যাগ্রেসিভ মার্কেট দুইটা একসাথে। এখানে ডাক্তারদের একটা বিরাট ভূমিকা রয়েছে, ইরেশনাল ইউজ অফ ড্রাগ। জি স্যার, অনেক ধন্যবাদ আপনাদের জনকে এখন টিভির এই অনুষ্ঠানে আসার জন্য। অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো প্রোগ্রামে আবার হয়তো দেখা হবে। দর্শক ধন্যবাদ এবং তোমাকে ধন্যবাদ।